শেরেবাংলা এ.কে ফজলুল হক বা আবুল কাশেম ফজলুল হক। তিনি ছিলেন একজন বাঙালি আইনজীবী, লেখক এবং সংসদ সদস্য। 1962 সালে 27 এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি শতাব্দীর শ্রেষ্ঠ সন্তান এ.কে ফজলুল হককে। তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার জন্মদিন এবং তার কর্মকাণ্ড সম্বন্ধে আমি একটি ছোট্ট প্রতিবেদন উপস্থাপন করতে চলেছি। বিংশ শতাব্দীর প্রথমার্ধে বাঙালি কূটনীতিক হিসাবে তিনি পরিচিতি লাভ করেন। রাজনৈতিক মহল এবং সাধারণ মানুষের নিকট তিনি শের-ই বাংলা এবং হক সাহেব এবং বাংলার বাঘ নামে পরিচিত ছিলেন। তিনি রাজনৈতিক অনেক পদে অধিষ্ঠিত ছিলেন, তার মধ্যে কলকাতার মেয়র 1935 সালে, 1937 থেকে 1943 সাল পর্যন্ত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, 1954 সালে পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, 1955 সালে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, 1956 থেকে 58 সাল পর্যন্ত পূর্ব পাকিস্তানের গভর্নর অন্যতম। যুক্তফ্রন্ট গঠনে প্রধান নেতাদের মধ্যে তিনি অন্যতম। বাংলায় তিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে নিচু জাতির হিন্দু ও মুসলমান উভয় কৃষকদের স্বার্থের পক্ষে সওয়াল করতেন। তার প্রারম্ভিক জীবন। এ.কে ফজলুল হক 1873 সালে 26 অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়ি জন্মগ্রহণ করেন। তার আদি পৈতৃক নিবাস বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার গ্রামে। তিনি কাজী মোহাম্মদ ওয়াজেদ এবং সাইতুন্নেসা খাতুনের একমাত্র পুত্র ছিলেন। এ.কে ফজলুল হকের প্রাথমিক শিক্ষা বাড়িতেই শুরু হয়। পরে তিনি গ্রাম্য পাঠশালায় ভর্তি হয়েছিলেন। গৃহশিক্ষকদের কাছে তিনি আরবি, ফার্সি এবং বাংলা ভাষা শিক্ষা লাভ করেন। 1881 সালে তিনি বরিশাল জেলা স্কুলে 3য় শ্রেণীতে ভর্তি হন। 1886 সালে 8ম শ্রেণীতে তিনি বৃত্তি লাভ করেন এবং 1889 সালে ফজলুল হক প্রবেশিকা পরীক্ষায় তৎকালীন ঢাকা বিভাগে মুসলমানদের মধ্যে প্রথম স্থান দখল করেন। ফজলুল হক তার প্রখর স্মৃতিশক্তির কারণে শিক্ষকদের খুবই স্নেহভাজন ছিলেন। প্রবেশিকা পাশ করার পর উচ্চশিক্ষা লাভের জন্য তিনি কলকাতায় গমন করেন। 1891 সালে কলকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে F.A পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। সে সময় প্রেসিডেন্সি কলেজে রসায়ন শাস্ত্রের অধ্যাপক ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। নিজের মেধার বলে তিনি প্রফুল্লচন্দ্র রায়ের দৃষ্টি আকর্ষণ করেন। F.A পাশ করার পর তিনি গণিত, রসায়ন ও পদার্থবিদ্যায় অনার্স সহ একই কলেজে BA ক্লাসে ভর্তি হন। 1893 সালে তিনি 3টি বিষয়ে অনার্স সহ প্রথম শ্রেণীতে BA পাশ করেন। BA পাশ করার পর MA ক্লাসে প্রথমে ভর্তি হয়েছিলেন ইংরেজি ভাষায়। পরীক্ষার মাত্র 6 মাস আগে তাকে এক বন্ধু ব্যঙ্গ করে বলেছিলেন যে মুসলমান ছাত্ররা অঙ্ক নিয়ে পড়ে না, কারণ তারা মেধাবী নয়। এই কথা শুনে এ.কে ফজলুল হকের জেদ চড়ে যায়। তিনি প্রতিজ্ঞাবদ্ধ হন যে অঙ্ক শাস্ত্রেই পরীক্ষা দেবেন। এরপর মাত্র 6 মাস অঙ্ক পড়েই তিনি প্রথম শ্রেণী লাভ করেন। খেলাধুলার প্রতি ফজলুল হক সাহেব ছিলেন অনেক আগ্রহী। তিনি দাবা, সাঁতার সহ বিভিন্ন খেলা করতেন। তার পরিবার। এ.কে ফজলুল হক MA পাশ করার পর দাম্পত্য জীবনে প্রবেশ করেন। এ সময় নবাব আব্দুল লতিফ CIE এর পৌত্রী খুরশিদ তালাত বেগমের সাথে তার বিয়ে হয়। খুরশিদ তালাত বেগমের 2টি কন্যা সন্তান জন্ম দেন। খুরশিদ তালাত বেগমের অকাল মৃত্যুর পর তিনি হুগলি জেলার অধিবাসী এবং কলকাতা অবস্থানকারী ইবনে আহমেদের কন্যা জিনাতুন্নেসা বেগমকে বিয়ে করেন। কিন্তু জিনাতুন্নেসাও নিঃসন্তান অবস্থায় পরলোক গমন করেন এবং 1943 সালে এ.কে ফজলুল হক মিরাটের এক ভদ্র মহিলাকে পত্নীত্বে বরণ করেন। তাদের সন্তান এ.কে ফাইজুল হক 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের পাট প্রতিমন্ত্রী ছিলেন। তিনি 2007 সালে ইন্তেকাল করেছেন। কর্মজীবন। 1897 সালে কলকাতা রিপন কলেজ থেকে BL পাশ করে স্যার আশুতোষ মুখার্জির শিক্ষানবিশ হিসেবে কলকাতা হাইকোর্টে নিজের নাম তালিকাভুক্ত করেন এ.কে ফজলুল হক। 2 বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করার পর 1900 সালে তিনি সরাসরি আইন ব্যবসা শুরু করেন। পিতার মৃত্যুর পর 1901 সালে তিনি বরিশালে ফিরে আসেন এবং বরিশাল আদালতে যোগদান করেন।
1903 থেকে 1904 সালে বরিশাল বার অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক পদে বিপুল ভোটে নির্বাচিত হন। এ সময় তিনি বরিশাল রাজচন্দ্র কলেজের অধ্যক্ষ ডক্টর হরেন্দ্রনাথ মুখার্জির অনুরোধে ওই কলেজে অঙ্কশাস্ত্রের অধ্যাপক হিসাবে যোগ দেন। 1906 সালে আইন ব্যবসা ছেড়ে ফজলুল হক সরকারি চাকরি গ্রহণ করেন। পূর্ব বাংলার গভর্নর ব্যামফিল্ড ফুলার তাকে ডেকে সম্মানের সাথে ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেন। সরকারি চাকরিতে তিনি কিছুদিন ঢাকা ও ময়মনসিংহে কাজ করেন। এরপর তাকে জামালপুর মহকুমার এসডিও হিসেবে নিযুক্ত করা হয়। বঙ্গভঙ্গকে কেন্দ্র করে জামালপুরে হিন্দু মুসলমানের মধ্যে রক্তক্ষয়ী দাঙ্গা হয়। ফজলুল হকের আন্তরিক প্রচেষ্টায় সেখানে দাঙ্গা বন্ধ হয়। জামালপুর মহকুমাতে চাকরি করার সময় তিনি জমিদার ও মহাজনের যে নির্মম অত্যাচার নিজের চোখে দেখেন এবং এর প্রতিকার করতে গিয়ে যে অভিজ্ঞতা হয় পরবর্তী জীবনে তা তার জন্য খুবই সহায়ক ছিল। 1908 সালে এসডিও পদ ছেড়ে দিয়ে তিনি সমবায়ের সহকারী রেজিস্ট্রার পদ গ্রহণ করেন। এ সময় তিনি গ্রামে গ্রামে ঘুরে কৃষক শ্রমিকদের বাস্তব অবস্থা নিজের চোখে পর্যবেক্ষণ করেন। সরকারের সাথে বনিবনা না হওয়ায় অল্প দিনের মধ্যেই তিনি চাকুরি ছেড়ে দেন। চাকুরি ছেড়ে দিয়ে 1911 সালে একে ফজলুল হক কলকাতা হাইকোর্টে যোগ দেন। কলকাতায় তাকে সেদিন নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা সভার সভাপতিত্ব করেন নবাব স্যার খাজা সলিমুল্লাহ। ফজলুল হকের ব্রিটিশ আমলের রাজনীতি। বরিশাল পৌরসভার নির্বাচনে চেয়ারম্যান অশ্বিনী কুমার দত্ত একে ফজলুল হককে কমিশনার পদে প্রার্থী হওয়ার আহ্বান জানান। একে ফজলুল হক পৌরসভা ও জেলা বোর্ডের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং বিপুল ভোটের ব্যবধানে সদস্য নির্বাচিত হন। এর মাধ্যমে একে ফজলুল হকের রাজনৈতিক জীবনের সূত্রপাত। বঙ্গীয় আইন পরিষদ। 1913 সালে মাত্র 39 বছর বয়সে একে ফজলুল হক বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1915 সালে পুনরায় ঢাকা বিভাগ থেকে বঙ্গীয় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন। 1913 থেকে 1916 পর্যন্ত তিনি এ পরিষদের সভায় মোট 148 বার বক্তৃতা করেন। তৎকালীন শিক্ষা বিভাগের ডিপিআই কর্নেল সাহেব তখন ফজলুল হকের শিক্ষা বিষয়ক উদ্যোগের প্রশংসা করে তাকে বাংলার বেনহাম হিসেবে আখ্যায়িত করেন। নিখিল ভারত মুসলিম লীগ। 1905 সালে বঙ্গভঙ্গ নিয়ে বাংলার জনগণ বিভক্ত হয়ে পড়লে নবাব স্যার সলিমুল্লাহ উপলব্ধি করেন মুসলমানদের স্বার্থ রক্ষার জন্য একটি সংগঠন দরকার। এই চিন্তা থেকেই 1906 সালের 30 ডিসেম্বর নবাব সলিমুল্লাহ ঢাকায় অল ইন্ডিয়া মুসলিম এডুকেশন কনফারেন্স আহ্বান করেন। এই সম্মেলনে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি ছিলেন নবাব সলিমুল্লাহ নিজে এবং যুগ্ম সচিব হিসেবে দায়িত্ব লাভ করেন নবাব ভিকারুল মুলক এবং আবুল কাশেম ফজলুল হক। সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছিল ঢাকার আহসান মঞ্জিলে। এই কনফারেন্সে নবাব সলিমুল্লাহ নিখিল ভারত মুসলিম লীগ নামে রাজনৈতিক দল গঠনের প্রস্তাব পেশ করেন ও সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অবশেষে 1906 সালে মুসলিম লীগের সূত্রপাত ঘটে। 1912 সালে একে ফজলুল হক মুসলিম লীগে যোগ দেন, কিন্তু এই সংগঠনের সাথে সাংগঠনিক নানা বিষয়ে তার বিরোধ বাধে। 1914 সালের ঢাকার আহসান মঞ্জিলের আহসানুল্লাহ ইঞ্জিনিয়ারিং স্কুল বর্তমানে বুয়েট প্রাঙ্গণে মুসলিম লীগের প্রাদেশিক বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে একে ফজলুল হক প্রাদেশিক মুসলিম লীগের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় মুসলিম লীগের যুগ্ম সম্পাদক নির্বাচিত হন। 1918 সালে দিল্লিতে নিখিল ভারত মুসলিম লীগের বার্ষিক সম্মেলনে তিনি সভাপতির দায়িত্ব পালন করেন। বাঙালিদের মধ্যে তিনিই একমাত্র নিখিল ভারত মুসলিম লীগের অধিবেশনে সভাপতিত্ব করেন। 1919 সালে তিনি নিখিল ভারত মুসলিম লীগের প্রেসিডেন্ট পদ লাভ করেন। নিখিল ভারত কংগ্রেস। 1914 সালে ফজলুল হক নিখিল ভারত কংগ্রেস দলে যোগ দেন। একই সঙ্গে তিনি মুসলিম লীগ ও কংগ্রেস দলের নেতা হয়ে ওঠেন। 1918 সালে তিনি ভারতীয় কংগ্রেসের সেক্রেটারি জেনারেল নির্বাচিত হন। খেলাফত আন্দোলন। একে ফজলুল হক খেলাফত আন্দোলনেও অংশগ্রহণ করেন। প্রথম বিশ্বযুদ্ধের পর খেলাফত আন্দোলনের সূত্রপাত ঘটে। একে ফজলুল হক নিখিল ভারত খেলাফত কমিটির সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলার শিক্ষামন্ত্রী।
1922 সালে মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিলে একে ফজলুল হক খুলনা উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং নির্বাচিত হন। 1924 সালে খুলনা অঞ্চল থেকে তিনি পুনরায় আইন পরিষদের সদস্য নির্বাচিত হন এবং এ সময় গভর্নর ছিলেন লিটন। তিনি ফজলুল হককে বাংলার শিক্ষা ও স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ করেন। 1923 সালে চিত্তরঞ্জন দাস ও মতিলাল নেহেরু এর নেতৃত্বে সংখ্যাগরিষ্ঠতা লাভ করেছিল স্বরাজ্য দল। এই দলের অন্যতম কর্মসূচি ছিল আইনসভায় নির্বাচিত হয়ে সরকারি নীতির বিরোধিতা সহ সরকারি বাজেট বা আয় ব্যয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করা। স্বরাজ্য পার্টি 1924 সালে বাজেটের প্রতি অনাস্থা জ্ঞাপন করে। এ সময় 1924 সালের 1 আগস্ট একে ফজলুল হক মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন। র্যামেজ ম্যাকডোনাল্ডের গোলটেবিল বৈঠক। ভারতের ভবিষ্যৎ শাসনতন্ত্রের রূপরেখা নির্ধারণের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার র্যামেজ ম্যাকডোনাল্ড একটি গোলটেবিল বৈঠক আহ্বান করেন। কংগ্রেসের পক্ষ থেকে মহাত্মা গান্ধী এই বৈঠক প্রত্যাখ্যান করেন, কিন্তু মুসলিম লীগ সেই বৈঠকে অংশগ্রহণ করে। 1930 থেকে 1931 সালের প্রথম গোলটেবিল বৈঠকে ফজলুল হক বাংলা এবং পাঞ্জাবের মুসলমানদের জন্য সংখ্যাগরিষ্ঠ প্রতিনিধিত্ব দাবি করেছিলেন। তিনি স্বতন্ত্র নির্বাচনের পক্ষে বক্তৃতা দেন। 1931-32 সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে কংগ্রেসও যোগ দেয়। এ বৈঠকেও সাম্প্রদায়িক প্রশ্নের সমাধান না হওয়ায় ভারতের শাসনতন্ত্র রচনার দায়িত্ব চলে যায় ব্রিটিশের হাতে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচন। 1935 সালে একে ফজলুল হক কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র নির্বাচিত হন। তিনি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রথম মুসলিম মেয়র। কৃষক রাজনীতি। 1924 সালে শিক্ষামন্ত্রীর পদে ইস্তফা দেওয়ার পর থেকে আবুল কাশেম ফজলুল হক সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছিলেন কৃষকদের রাজনীতি নিয়ে। 1929 সালের 4 জুলাই বঙ্গীয় আইন পরিষদের 25 জন মুসলিম সদস্য কলকাতায় একটি সম্মেলনে মিলিত হয়েছিলেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম রচিত সঙ্গীত এবং মরমী শিল্পী আব্বাস উদ্দিনের গানের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়েছিল। এই প্রজা সমিতির মধ্য দিয়ে পরবর্তীকালে কৃষক প্রজা পার্টির সূত্রপাত হয়। 1937 নির্বাচন। 1937 সালের মার্চে বঙ্গীয় আইন পরিষদের নির্বাচনে কৃষক প্রজা পার্টির পক্ষ থেকে পটুয়াখালী নির্বাচনী এলাকা থেকে একে ফজলুল হক ও মুসলিম লীগের মনোনীত পটুয়াখালী জমিদার ও ঢাকার নবাব পরিবারের সদস্য খাজা নাজিমুদ্দিন প্রতিদ্বন্দ্বিতা করেন। 1937 সালের 1 এপ্রিল একে ফজলুল হকের নেতৃত্বে গঠিত মন্ত্রিপরিষদ গভর্নর অ্যান্ডারসনের কাছে শপথ গ্রহণ করেন। আইন পরিষদের স্পিকার ছিলেন স্যার আজিজুল হক এবং ডেপুটি স্পিকার হলেন জালাল উদ্দিন হাশমি। বাংলার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেন শেরে বাংলা আবুল কাশেম ফজলুল হক। বাংলার প্রধানমন্ত্রী। তিনি ছিলেন অবিভক্ত বাংলার প্রথম প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে একে ফজলুল হক বহু কর্মসূচি হাতে নিয়েছিলেন। শিক্ষা ক্ষেত্রেই জোর দিয়েছিলেন বেশি। তার আমলে দরিদ্র কৃষকের উপরে কর ধার্য না করে সারা বাংলায় প্রাথমিক শিক্ষা প্রবর্তন করা হয়। বিনা ক্ষতি পূরণে জমিদার প্রথা উচ্ছেদ এর পদক্ষেপ তিনি গ্রহণ করেন। এর কার্যকারিতা পরীক্ষা করার জন্য ব্রিটিশ সরকার 1938 সালে ফ্লাউড কমিশন গঠন করে 1938 সালের 18 আগস্ট বঙ্গীয় প্রজাস্বত্ব আইন সংশোধন পাশ এবং জমিদারদের লাগামহীন অত্যাচার চিরদিনের জন্য বন্ধ হয়। 1939 সালে বঙ্গীয় চাকুরি নিয়োগ বিধি প্রবর্তন করে মন্ত্রিপরিষদ মুসলমানদের জন্য শতকরা 50% চাকুরি নির্দিষ্ট রাখার ব্যবস্থা করে। এবছরেই চাষি খাতক আইন এর সংশোধনী এনে ঋণ সালিসি বোর্ডকে শক্তিশালী করা হয়। ক্লাউড কমিশনের সুপারিশে অনুসারে 1940 সালে হক সাহেব আইন পরিষদে মহাজনী আইন পাশ করেন। এবছরই দোকান কর্মচারী আইন প্রণয়ন করে তিনি দোকান শ্রমিকদের সপ্তাহে একদিন বন্ধ ও অন্যান্য সুবিধা প্রদানের নির্দেশ জারি করে। কৃষি আধুনিকায়নের জন্য ঢাকা, রাজশাহী এবং খুলনার দৌলতপুরে কৃষি ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হয়। পাট চাষিদের ন্যায্য মূল্য পাওয়ার লক্ষ্যে 1938 সালে পাট অধ্যাদেশ জারি করা হয়।
1941 সালের 12 ডিসেম্বর আবুল কাশেম ফজলুল হক দ্বিতীয়বারের মতো মন্ত্রিপরিষদ গঠন করেন। শরৎচন্দ্র বসু ও হিন্দু মহাসভার সহসভাপতি শ্যামাপ্রসাদ মুখার্জির সঙ্গে প্রগতিশীল যুক্ত পার্টি গঠন করে তিনি সেই দলের নেতা হয়েছিলেন। 17 ডিসেম্বর এই মন্ত্রিপরিষদ বাংলার গভর্নর জেনারেল হাওয়ার্টের কাছে শপথ গ্রহণ করেন। লাহোর প্রস্তাব। এই লাহোর প্রস্তাব নিয়ে আমার যতগুলো লেখাপড়া আছে তা করে আমি পরবর্তী ভিডিওতে একটি ব্যাখ্যা প্রতিবেদন উপস্থাপন করব। তবে এইখানে সংক্ষিপ্তভাবে আমি লাহোর প্রস্তাবের কিছু অংশ তুলে ধরছি। 1940 সালে 23শে মার্চ লাহোরে অনুষ্ঠিত মুসলিম লীগের অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ এর সভাপতিত্বে মুসলিম লীগের পক্ষ থেকে ঐতিহাসিক লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান এবং প্রস্তাবটি উত্থাপন করেন একে ফজলুল হক। ঐতিহাসিক লাহোর প্রস্তাব হচ্ছে ভারতীয় উপমহাদেশে বসবাসকারী মুসলিমদের জন্য একটি পৃথক রাষ্ট্রের দাবি জানিয়ে উত্থাপিত প্রস্তাবনা। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী সিকান্দার হায়াত খান লাহোর প্রস্তাবের প্রারম্ভিক খসড়া তৈরি করেন, যা আলোচনা ও সংশোধনের জন্য নিখিল ভারত মুসলিম লীগের সাবজেক্ট কমিটি সমীপে পেশ করা হয়। সাবজেক্ট কমিটি এ প্রস্তাবিত আমূল সংশোধন আনয়নের পর 23শে মার্চ সাধারণ অধিবেশনে মুসলিম লীগের পক্ষ হতে ফজলুল হক সেটি উপস্থাপন করেন এবং চৌধুরী খালিকুজ্জামান ও অন্যান্য মুসলিম নেতৃবৃন্দ তা সমর্থন করেন। এই লাহোর প্রস্তাবই পাকিস্তান প্রস্তাব হিসেবে পরবর্তীকালে আখ্যায়িত হয়। মুসলিম লীগে যোগদান। পাকিস্তান গঠিত হবার পর হক সাহেব ঢাকা হাইকোর্টে পুনরায় আইন ব্যবসা শুরু করেন। তিনি ঢাকা হাইকোর্টে প্রথম সভাপতি নির্বাচিত হন। 1951 সালে তিনি পূর্ব পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হন। 1953 সাল পর্যন্ত তিনি এই পদে ছিলেন। 1952 সালে ভাষা আন্দোলনে একে ফজলুল হক সমর্থন দেন। কৃষক শ্রমিক পার্টি গঠন। 1953 সালের প্রাদেশিক নির্বাচনের সময় তার বাসভবনে কৃষক প্রজা পার্টির কর্মীদের সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে দলের নাম থেকে প্রজা শব্দটি বাদ দিয়ে কৃষক শ্রমিক পার্টি গঠন করা হয়। আব্দুল লতিফ বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে এই পার্টির সভাপতির দায়িত্ব গ্রহণ করেন একে ফজলুল হক। যুক্তফ্রন্ট গঠন ও এর কর্মসূচি। নির্বাচনে পূর্ব পাকিস্তানে মুসলিম লীগকে চরম শিক্ষা দেওয়ার জন্য এ অঞ্চলের কয়েকটি সমমনা দল জোট গঠন করে। 1953 সালে আওয়ামী মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে যুক্তফ্রন্ট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। যুক্তফ্রন্ট মূলত 4টি বিরোধী রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত হয়। এগুলো হচ্ছে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ, একে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক শ্রমিক পার্টি, মাওলানা আতাহার আলীর নেতৃত্বাধীন নিজামি ইসলামী এবং হাজি দানেশের নেতৃত্বাধীন বামপন্থী গণতন্ত্রী দল। নির্বাচনে যুক্তফ্রন্ট প্রতীক হিসাবে বেছে নেয় নৌকাকে। আওয়ামী মুসলিম লীগের নির্বাচনী কর্মসূচির 42 দফার প্রধান দাবি নিয়ে যুক্তফ্রন্ট 21 দফা ভিত্তিক নির্বাচনী ইস্তেহার ঘোষণা করে। আমার পরবর্তী ভিডিওতে এই 21 দফা আমি বিস্তারিতভাবে বলার ইচ্ছা পোষণ করছি। 1955 নির্বাচন। 1955 সালে 5 জুন সংখ্যার সাম্যের ভিত্তিতে পুনরায় গণপরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং কোয়ালিশন সরকার গঠিত হয়। মুসলিম লীগের চৌধুরী মোহাম্মদ আলী কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ গঠন করে। এ সময় ফজলুল হক ছিলেন এই সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন বিরোধী দলের নেতা। পূর্ব পাকিস্তানের গভর্নর। 1956 29 ফেব্রুয়ারি পাকিস্তানের শাসনতন্ত্র গৃহীত ও 23 মার্চ তা কার্যকরী হয়। এ সময় একে ফজলুল হক পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর পদ ত্যাগ করে 83 বছর বয়সে করাচি থেকে ঢাকা এসে 1956 সালের 24 মার্চ পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1958 সালের 1 এপ্রিল পাকিস্তান কেন্দ্রীয় সরকার তাকে গভর্নরের পদ থেকে অপসারণ করে। এরপরই তিনি তার 86 বছরের বৈচিত্র্যময় রাজনৈতিক জীবন থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। অবসরে একে ফজলুল হক 1958 27 অক্টোবর আবুল কাশেম ফজলুল হককে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ পদক হেলাল ই পাকিস্তান খেতাব দেওয়া হয়।
1961 সালের 30শে সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষকবৃন্দ তাকে সংবর্ধনা জ্ঞাপন করে এবং তাকে হলের আজীবন সদস্য প্রদান করা হয়। এই সংবর্ধনা সভার পর তিনি আর কোনো জনসভায় যোগদান করেননি। 1962-র 27শে মার্চ তাকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়। তিনি প্রায় 1 মাস চিকিৎসাধীন ছিলেন। মৃত্যু 1962 সালের 27শে এপ্রিল শুক্রবার সকাল 10:20 একে ফজলুল হক 88 বছর বয়সে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 28 এপ্রিল সকাল 10:30 পর্যন্ত তার মরদেহ ঢাকা টিকাটুলি এলাকায় তার 27 এম দাস লেনের বাসায় রাখা হয়। সেদিন সকাল 10:30 ঢাকার পল্টন ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়। অবশেষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তাকে সমাহিত করা হয়। একই স্থানে হোসেন শহীদ সোহরাওয়ার্দী ও খাজা নাজিমুদ্দিনের কবর রয়েছে। তাদের 3 জনের সমাধিস্থলই ঐতিহাসিক 3 নেতার মাজার নামে পরিচিত। রেডিও পাকিস্তান সেদিন সব অনুষ্ঠান বন্ধ করে সারাদিন কোরআন পাঠ করে। জাতীয় পতাকা অর্ধনমিত রেখে তার প্রতি সম্মান দেখানো হয়। 30 এপ্রিল সোমবার পাকিস্তানের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও স্কুল কলেজে ছুটি ঘোষণা করা হয়। সম্মাননা: ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুয়েট, বুয়েট, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই সকল বিশ্ববিদ্যালয়ে তার নামে একটি করে আবাসিক হল রয়েছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি কৃষি বিশ্ববিদ্যালয় রয়েছে, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যা 1938 সালে প্রতিষ্ঠিত হয় এবং তৎকালীন পাক ভারত উপমহাদেশে প্রথম কৃষি শিক্ষা বিষয়ক প্রতিষ্ঠান ছিল। শেরেবাংলা একে ফজলুল হক নিজেই এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এছাড়া এই শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় তার নামে একটি হলও আছে। বাংলাদেশের রাজধানী ঢাকায় তার নামে একটি এলাকার নামকরণ করা হয়েছে শেরেবাংলা নগর। পূর্ববর্তী আয়ুব নগর ও তার পূর্বে মণিপুর নাম ছিল, যেখানে বাংলাদেশের জাতীয় সংসদ অবস্থিত। বাংলাদেশের জাতীয় ক্রিকেট মাঠ শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর, ঢাকা, যা বাংলাদেশের প্রথম হোম অফ ক্রিকেট হিসেবে খ্যাত। বরিশালে তার নামে একটি সরকারি মেডিকেল কলেজের নামকরণ করা হয়েছে, শেরেবাংলা মেডিকেল কলেজ। প্রিয় বন্ধুরা, শেরেবাংলা ফজলুল হকের কর্মজীবনী এখানে বলে শেষ করা যাবে না। ছোট্ট পরিসরে আমার পক্ষে অসম্ভব একটি ব্যাপার। শেরেবাংলা ফজলুল হক মানেই হচ্ছে বাংলাদেশের ইতিহাস। শেরেবাংলা একে ফজলুল হকের উত্তরসূরি হচ্ছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1954 সালের যুক্তফ্রন্টের নির্বাচনে বিজয়ী হওয়ার পর যে মন্ত্রিসভা গঠিত হয়, যে মন্ত্রিসভার মুখ্যমন্ত্রী ছিলেন একে ফজলুল হক, সেই মন্ত্রিসভার কৃষি, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রী ছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই হাত ধরে, তারই ধারাবাহিকতায় আমরা পেয়েছি বাংলাদেশের স্বাধীনতা। আমাদের বাংলাদেশে অনেক ব্রিটিশ আমল থেকে শুরু করে অনেক বড় বড় নেতার জন্ম হয়েছে। একে ফজলুল হক, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা ভাসানী, এমন অনেক নেতার জন্ম হয়েছে। কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এসেছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই। তার হাত ধরেই মহান মুক্তি সংগ্রাম, 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, 30 লক্ষ মা বোন শহীদ হয়েছেন, 2 লক্ষ মা বোন সম্ভ্রম দিয়েছেন। বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি সকল বীর মুক্তিযোদ্ধা এবং আমাদের সেই মা বোনদেরকে, যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আমরা সকল বাংলাদেশের সকল জ্ঞানী গুণী মানুষকে আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করব। যে সকল ব্যক্তিত্বদের কারণে আমরা আমাদের বাংলাদেশ পেয়েছি, তাদেরকে আমরা স্মরণ করব এবং বরণ করে নিব এবং মনে করে রাখব। ইতিহাস কখনো বিকৃতভাবে উপস্থাপন করা যায় না, ইতিহাস চলে ইতিহাসের ধারাবাহিকতায়। একে ফজলুল হক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সহ এই সকল বিশেষ ব্যক্তিরা যারা বাংলাদেশে আমাদের বাংলাদেশ এনে দিয়েছেন, তাদেরকে আমরা সব সময় স্মরণ করব। এই হচ্ছে আজকের আমার এই প্রতিবেদনের মূল লক্ষ্য উদ্দেশ্য। সময়ের বিবর্তনে আমরা হয়তো নতুন অনেক কিছু পাব, কিন্তু তাই বলে কখনোই আমরা ইতিহাসকে ভুলে যাব না। ইতিহাসের এই মহান ব্যক্তিত্বদেরকে কখনোই আমরা বিকৃতভাবে উপস্থাপন করব না। যারা করবে তারাই ধ্বংস হয়ে যাবে।
আমরা 2024-এর 5ই আগস্টে অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় আসার পরে দেখতে পাচ্ছি এই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল ব্যক্তিত্বদেরকে তাদেরকে অস্বীকার করা এবং তাদেরকে অপমান করা এবং তাদের ইতিহাসকে বিকৃতভাবে উপস্থাপন করা। আমরা এহেন কর্মকাণ্ডকে ঘৃণা ভরে প্রত্যাহার করছি এবং তা কোনোভাবেই গ্রহণ করছি না। এবং বাংলাদেশের আপামর জনসাধারণকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, সবাই এগিয়ে আসুন সত্য ইতিহাসের ধারাবাহিকতায়। ইতিহাসকে ধরে নিয়ে আমরা যাতে আগামী দিনে সুন্দর বাংলাদেশ গড়তে পারি সেই আশা আকাঙ্ক্ষা আহ্বান করছি।